আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রধান উপদেষ্টা। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। ধমক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতা ডক্টর জাহিদের। যারা সংস্কার নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে তারাই ভোটের বিপক্ষে, দাবি জামায়াতের। কোন রাজনৈতিক দল বললেই নির্বাচন বন্ধ হবে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। ভোটে কালো টাকার ব্যবহার রোধে সচেষ্ট সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। প্রতিনিধিদের সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাস শিক্ষা উপদেষ্টার। এবং বিপদসীমার উপরে নদীর পানি, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সব গেট। কয়েক জেলা নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 1.5 লক্ষ মানুষ। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় সমাবর্তন বক্তৃতায় তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুত তার সরকার। সমাবর্তন অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার রাত 9টা 10 ঢাকায় পৌঁছান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। পরে বক্তৃতায় জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ খুলে দিয়েছে উল্লেখ করে তিনি ন্যায়ভিত্তিক শাসন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগের দেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। Today we are working to build a new Bangladesh. Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. একই সাথে 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. এ সময় নিজের 3-0 তত্ত্ব উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই টেকসই উন্নয়নের পথ। Economy includes everyone, and each person has a fair chance to make a contribution to the world. এর আগে কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশীদারিত্ব বাড়াতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। জনগণ এখন নির্বাচনমুখী, ধমক দিয়ে ভোট বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনও নানা ষড়যন্ত্র চলছে। ধর্মভিত্তিক একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এদিকে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিনে দলীয় প্রধানের রোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় কেক কাটা সহ কোনো বড় আয়োজন করা থেকে দলীয় নেতা কর্মীদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে উদ্গ্রীব হয়ে আছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সরকারের একটি অংশ, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন, কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। এদিকে গুলশানের একটি হোটেলে বিদেশি বিনিয়োগকারী সম্মেলন শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। জনগণের অধিকার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে তাকে দায়বদ্ধ করা, সেটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর জন্য হয় না। এখন পর্যন্ত গত 17 বছরে কেউ দায়বদ্ধ না জনগণের কাছে, এখনো না। তারা দায়বদ্ধ সরকার চায়, নির্বাচিত সরকার চায়। অন্যদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতি জনসমর্থন দেখে ভীত হয়ে ধর্মভিত্তিক একটি দল নানা অপপ্রচার চালাচ্ছে। গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভ কার? আমরা তো 5ই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য, তো গণতন্ত্র তো নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, এর বাইরে কেক কাটা সহ কোনো বড় আয়োজন করা যাবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। যারা সংস্কার নিয়ে ধূম্রজাল তৈরি করছে তারাই নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর বিজয়নগরে ৭ দফা দাবিতে জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এদিকে খুলনার ডুমুরিয়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দেশ পরিচালনায় এবার জামায়াতে ইসলামীকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশে জামায়াতের কাছে অগ্রাধিকার পাবে তরুণরাই। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। রাজধানীর বিজয়নগরের সমাবেশস্থলে অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মীরা। এ সময় জামায়াতের নেতৃবৃন্দরা বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখালে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এত ফায়দাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না, এই জনগণ মানবে না। গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা প্রধান উপদেষ্টার মৌলিক দায়িত্ব। নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনের উৎসবমুখর নির্বাচন চাই। কারণ এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে তাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এদিকে খুলনায় এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামীতে দেশ পরিচালনা করার সুযোগ পেলে সবার আগে তরুণদের প্রাধান্য দেবে জামাত। জামাত ইসলামের কাছে যুবকরাই হবে প্রথম অগ্রাধিকার, তাদেরই চাকরি হবে, তারা লেখাপড়া শিখবে, তারা দেশ গড়বে, তারা চাঁদাবাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে। এ সময় জামায়াত নেতা কর্মীদের সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। কোনো দল রাজনৈতিক বক্তব্য দিলেই নির্বাচন বন্ধ হয়ে যাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। ইয়াসিন রানার রিপোর্ট। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অ্যাপের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম পরিচালনার নানা সুবিধার কথা তুলে ধরেন বক্তারা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে তার মন্ত্রণালয়। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে রাজনৈতিক দলগুলোকে সচেতনতার আহ্বান জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এখন রাজনৈতিক যে স্থানীয় সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে এখন যদি ওনাদের এনকারেজ করে টাকা পয়সা দিয়ে বেশি করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তাহলে আমি তো কিছু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, কেউ রাজনীতির মাঠে নির্বাচন বন্ধের বক্তব্য দিলেই নির্বাচন বন্ধ হয়ে যায় না। রাজনৈতিক বক্তব্য রাখুক না রাজনীতি, আমি তো বামপন্থী রাজনীতি, আমি কত কথা বলি বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও, হল বন্ধ হয়ে গেছে নাকি? ঋণ খেলাপিরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে ভোটে প্রার্থী হবার সুযোগ নেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি নিয়মে ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত সারা দেশের শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে থেকে তারা সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করে। তবে দাবি পূরণ না হলে আবারও সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি নিয়মে ভাতা প্রদানের দাবি নিয়ে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই মহা সমাবেশের আয়োজন করেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এতে সারা দেশ থেকে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা অংশ নেন। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, সরকারি বিদ্যালয়ের মতোই বেসরকারি শিক্ষকরাও একই সিলেবাসে একই শ্রমে শিক্ষার্থীদের পড়ালেও তারা সুবিধা বঞ্চিত। সরকারি যে বৈষম্যটা তাদের 45% থেকে 50% বা 60% বাসা ভাড়া দেওয়া হয়, আমাদেরকে দেওয়া হয় শুধু 1000 টাকা। সারা বাংলাদেশের কোথাও কি 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি মাস শেষে বেতন পাই 13,750 টাকা। সবকিছু মিলে আপনি চিন্তা করুন তো, এই জামানায় এসে 13,750 টাকা চলা যায়? এমপিও ভুক্তি হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের নামমাত্র বেতন দিচ্ছে অভিযোগ করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে সরকারের কাছে দাবি জানান তারা। আমরা প্রতিষ্ঠান থেকে কিছু পাচ্ছি না, কারণ প্রত্যন্ত অঞ্চলের যে বিদ্যালয়গুলো আছে বিভিন্ন সমস্যার সম্মুখীন। 10% স্টুডেন্টদেরকে সরকারি শিক্ষকরা পড়াচ্ছেন আর বাকি 90% স্টুডেন্ট আমরা পড়াচ্ছি। বিদেশের মতো এবং মধ্যপ্রাচ্যের মতো সারা বিশ্বে আমেরিকাতে যেভাবে প্রতিষ্ঠান চলে সব জাতীয়করণ আমরা চাই। এক পর্যায়ে শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন। সচিবালয়ের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের বাধা দেয়। সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষকদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে সচিবালয়ে বৈঠক করে। মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে উনি বলেছেন, এই পার্সেন্টেজ আকারের এই যে প্রস্তাবনা পাঠানো হবে সেটি অর্থ মন্ত্রণালয়ে উনি প্রেরণ করবেন। এটাই মূল আশ্বাস। বোনাস 50% ছিল, আগামী ঈদ থেকে ওনাদের বোনাস 75% করার জন্য অলরেডি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। মেডিকেল ভাতা 500 টাকা থেকে 1000 টাকা বৃদ্ধির জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। শিক্ষকদের এই কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় প্রেস ক্লাব এবং আশপাশের এলাকায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
বিচারের কাজ বিলম্বিত করার অপচেষ্টা করা হলে টুটি চেপে ধরা হবে। রাষ্ট্র ও আসামি পক্ষকে এভাবেই সতর্কবার্তা দিলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। একই সাথে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় 21 আগস্ট অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বলে জানায় আদালত। আর চানখারপুলের 6 জনকে হত্যার মামলায় হত্যাকারীরা হিন্দি ভাষায় কথা বলেছিল বলে জবানবন্দিতে জানায় রাষ্ট্রপক্ষের এক সাক্ষী। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো গেট। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে তিস্তা নদীর অতিরিক্ত পানির চাপে রংপুরের গঙ্গাচড়া সেতুরক্ষা বাঁধের প্রায় 60 মিটার ব্লক ধসে গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। উজানের পাহাড়ি ঢলে রংপুরে বেড়েছে তিস্তা নদীর পানি। এতে তিস্তা নদীবেষ্টিত রংপুরের 3 উপজেলার নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে সেতু ও রংপুর লালমনিরহাট সড়ক। ভারত থেকে নেমে আসা পানিতে বেশ কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল। বুধবার সকালে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল প্রায় 132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের বর্তমানে যে পানির লেভেল আছে সেটা ডেঞ্জার লেভেল থেকে 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা নাকি আপনার সকালে ছিল প্রায় 7 সেন্টিমিটার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 2 দিন তিস্তা সহ উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। স্থানীয়দের অভিযোগ, গঙ্গাচড়া সেতুরক্ষা বাঁধটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবছর তিস্তা নদীর পানি সরাসরি বাঁধের সেই দুর্বল জায়গায় আঘাত হানায় ব্লক ধসে যাওয়া স্থানে প্রায় 70 ফুট গর্ত তৈরি হয়েছে। পানিতে উঠান আমার খাওয়া দাওয়ার গরু বাছুররা সবই সমস্যা, পাখা তুলাতে আনতে পাই না। অতিরিক্ত পানির চাপে নিম্ন অঞ্চলের পাশাপাশি চরাঞ্চল এরই মধ্যে তলিয়ে গেছে। বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আমাদের স্কুলেতে পানি উঠেছে, আমাদের মাঠে পানি উঠেছে। ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না, আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ সহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মিজান শাহজাহান, এটিএন বাংলা। সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে। এ সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তকর তথ্য প্রচার করা হচ্ছে। সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিরোধী রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামে চান্দানাইশের উত্তর সাতকানিয়ার কালিয়াইশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিএনপির প্রতি দেশের জনগণের সমর্থন দেখেই নির্বাচন আয়োজনে বিরোধিতা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ 2 শিশুকে চিকিৎসা সহায়তা এবং অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকেও দলের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। দল করেছে, তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারবেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে।
রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোনাগাজীবাসীর মিলন মেলার আয়োজন করে সোনাগাজী ফোরাম ঢাকা। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ইব্রাহিম বাহারি। এ সময় সোনাগাজীর মানুষকে ঐক্যবদ্ধভাবে এলাকার সমস্যা সমাধান ও গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডক্টর এইচ.এম. হাবিবুর রহমান জানান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করে জাতীয় ঐকমত্য কমিশনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। এর পরিণতি কি হবে তা নিয়েও সংখ্যা জানিয়েছে দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। সিইসির কাছে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন সহ 7 দফা দাবি জানায় তারা। পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সাম্যবাদী দল। দলটির সভাপতি হারুন চৌধুরী আগামী নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানান। বিগত ক্ষমতাসীন দলগুলো যেভাবে স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ব্যর্থ করেছে, তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য হবে, জুলাই সনদ হবে, তারপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ডেট ঘোষণা করবেন, কিন্তু তিনি মাঝখানে এসেই এখানে নির্বাচনের ডেটটা ঘোষণা করাতে এখন জাতীয় ঐক্যমতের এই সনদটা আমরা মনে করছি যে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখন এটার পরিণতি কি হবে এটা নিয়ে আমরা শঙ্কিত। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামী অক্টোবরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টে। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে দীর্ঘদিনের মিত্র ও কৌশলগত অংশীদার ভারতের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আভাস দেন তিনি। জানান, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেকগুলো বাণিজ্য চুক্তি ও বৈঠক মুলতবি অবস্থায় আছে, যদিও ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও আলোচনার ক্ষেত্রে ভারতের খানিকটা অবদ্ধতা লক্ষ্য করা যাচ্ছে। তারপরও ভারত সহ আরও কয়েকটি বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতা হতে পারে। এদিকে রপ্তানি শুল্ক নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদী। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তারা। এবার খেলার খবর। প্রতিবেশী দেশ নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে লাল সবুজের দল। গত 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে টানা 2 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। ক্যাম্প শুরু হলেও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এএফপি ক্লাব কাপ নিয়ে ব্যস্ত থাকায় তারা আপাতত যোগ দিতে পারছেন না। কাতার থেকে দেশে ফিরে তারা 15 সেপ্টেম্বরের পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এদিকে দীর্ঘ ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন হেড কোচ হেবেরিয়ের ক্যাবরেরা। আগামী 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। চাঁদপুরের ফুটবল বিস্ময় বালক সোহানের পর এবার দাবারু সিদরাতুল মুনহার স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জের এই ক্ষুদ্র দাবারু বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেলেও অর্থের অভাবে যেতে পারছিলেন না। বিষয়টি জানার পর তারেক রহমানের নির্দেশে মোন্তাহার পাশে আর্থিক সহায়তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সেই সাথে ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন। রিপোর্ট করেছেন এস.এম. আশরাফ। 12 বছরেই সিদরাতুল মুনতাহা অর্জন করেছেন বয়স ভিত্তিক নানা সাফল্য। অনূর্ধ্ব 10 থেকে অনূর্ধ্ব 12 জাতীয় কিংবা জেলা সবখানেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তার অর্জনের ঝুলিতে আছে 12টি পদক।
এবার নিজের রেটিং বাড়ানোর জন্য খেলতে চান আগামী 18 সেপ্টেম্বর থেকে কাজাকিস্তানে শুরু হতে যাওয়া ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপে। কিন্তু কাপড় ব্যবসায়ী বাবা সেই অর্থ কিভাবে জোগাড় করবেন তা নিয়ে যখন দুশ্চিন্তায়, তখনই দরজায় কড়া নাড়ে আশার আলো। হাজির হন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যে রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল, আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতাহার পাশে আমরা দাঁড়িয়েছি। যারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদের পাশে সবসময় থাকব। টুর্নামেন্টে যাওয়ার স্বপ্ন পূরণ হতে যাওয়ায় খুশি মুনতাহাও, পরিবারও জানায় কৃতজ্ঞতা। শুধু আমার চিন্তা করতেছি না, আমি আরো 4-5 জন খেলোয়াড় যারা আছে ওনাদেরও দায়িত্ব আমিনুল ভাই নিবে আমি আশা করি। এই অর্থ টুর্নামেন্টে ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান দাবারু সিদ্রাতুল মুনতাহা। মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্যান্য খেলোয়াড়দের সাহায্য করতে। উনি যে আমার এই বাসায় এসেছে, এমন এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দের করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রধান উপদেষ্টা। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। ধমক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতা ডক্টর জাহিদের। যারা সংস্কার নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে তারাই ভোটের বিপক্ষে, দাবি জামায়াতের। কোনো রাজনৈতিক দল বললেই নির্বাচন বন্ধ হবে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। ভোটে কালো টাকার ব্যবহার রোধে সচেষ্ট সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচি, পুলিশের বাধা। প্রতিনিধিদের সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাস শিক্ষা উপদেষ্টার। এবং বিপদসীমার উপরে নদীর পানি, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সব গেট। কয়েক জেলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী অর্ধলক্ষ মানুষ। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।